এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। তা বলো, খবর কত দূর? স্যার, একটা মেয়েকে সাথে দেখা যায় প্রায় সময়। নাওয়াত বাবার স্কুলের সামনে দেখা যায়। তাদের দুজনের সম্পর্ক বেশ গভীর বলেই মনে হয়। মেয়েটাকে খুব ভালো করেই চেনে। মেয়েটার বয়স কেমন? 18 বা 19 হতে পারে। তাহলে তো যেটা আন্দাজ করছি তা হওয়ার সম্ভাবনা খুব কম। তবুও শিওরভাবে বলা যাচ্ছে না। ছবি ওঠাওনি কোনো? লোকটা কাঁচুমাচু মুখ করে বলে, স্যার, তাদের দেখতে এতটাই মগ্ন ছিলাম, ছবি ওঠানোর কথা মনে ছিল না। লোকটি দাঁড়িয়ে পড়ে গর্জন ছাড়ে। গাধা কোথাকার এজন্য টাকা দিয়ে পুষি তোমাদের কোনো কাজেরই না। তোমাদের রেখে লাভটা কি? একটা কাজ দিয়েছি তাও ঠিকভাবে করতে পারছো না। ছেলেটাও তার দেখা দেখি উঠে দাঁড়ায়। ভয়ে অস্থির হয়ে উঠে আতঙ্কিত হয়ে বলে, সরি স্যার, সরি, প্লিজ আর একটা সুযোগ দেন। এবার ছবিসহ সব ইনফরমেশন আপনার কাছে হাজির করব। তোমার কি মনে হয় ও একবার টের পেলে আমাদের জন্য আর কোনো সুযোগ রাখবে? এত বছরেও ছেলেটার কাছেই পৌঁছাতে পারলে না। স্যার, একটা সুযোগ দেন, কথা দিচ্ছি আপনাকে খুশি করে দেবো এবার। লোকটা কপালে হাত দিয়ে বসে পড়ে। কিছু সময় চিন্তা ভাবনা করে বলে, এটাই তোমার শেষ সুযোগ। এবার না পারলে আর তোমার চেহারাটা আমাকে দেখাতে আসবে না। ছেলেটার চোখে ঝিলিক দেখা যায়। হাসি মুখে বলে, ধন্যবাদ স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, এবার সব আপনার কথা মতোই হবে। রাত তখন প্রায় 12টার কাছাকাছি। সিরাত ও রনাফ পাশাপাশি শুয়ে আছে। দুজনের চোখ ঘরের ছাদের দিকে। কারো মুখে কোনো কথা নেই। সিরাতের মনে কিছু প্রশ্ন জাগে, কিন্তু সাহস করে বলতে পারছে না। অনেক চিন্তা ভাবনা করে এগিয়ে যায় রনাফের দিকে। রনাফ 2 হাত মাথার নিচে দিয়ে চিত হয়ে শুয়ে আছে, চোখ খোলা। সিরাত তার মাথার নিচ থেকে টেনে 1 হাত বের করে তা মেলে রাখে। সেখানে মাথা রেখে মিশে যায় তার সাথে। রওনাফ এক পলক চায় তার দিকে। সিরাত এবার মুখ খুলে বলে, একটা কথা বলবো? বলো। আচ্ছা, নাহিলকে কখনো ওর মা দেখতে চায় না? রওনাফ তার দিকে তাকায়। সিরাতও তার দিকে তাকিয়ে আছে। তার মুখ দেখেই বোঝা যাচ্ছে সে প্রশ্নের জবাব দিতে ইচ্ছুক নয়। সিরাত এবার উঠে রওনাফের মুখের দিকে ঝুঁকে 2 গালে হাত রেখে বলে, বলেন না প্লিজ, একদিন বলেন, আর কখনো আপনাকে জিজ্ঞেস করব না বিষয়ে কিছু। প্লিজ পাখি, অন্য কোনো টপিকে কথা বলো। সিরাত রওনাফের আরো কাছে এগিয়ে যায়। কপালে কপাল থেকে বলে, বলুন না একবার, আর কখনো আপনাকে কষ্ট দেয় এমন কথা বলবো না। আমার খুব জানতে ইচ্ছে করে এমন কি কারণ ছিল যার কারণে আপনার মতো একজন মানুষকে ফেলে চলে যেতে পারে, নাহিলের মতো একটা ছেলেকে রেখে চলে যেতে পারে। প্লিজ বলুন না। রওনাফ দীর্ঘশ্বাস ছেড়ে সিরাতের চোখে চোখ রাখে, বলে, স্বামীর মুখে অন্য নারী যে কিনা তোমার সতীন হয় তার কথা শুনতে খারাপ লাগবে না? সিরাত তার চোখের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলে, আমি অন্য নারী নই। আমি আমার স্বামীর মাঝে তৈরি হওয়ার ক্ষতর কারণ জানতে চাই। কেন সব কষ্টগুলো নিজের মাঝে তালাবদ্ধ করে রাখতে চান? আপনিও একজন মানুষ, আপনারও শ্বাস নেওয়ার অধিকার আছে। কেন এমন দম বন্ধ হয়ে থাকেন? আপনি জানেন আপনার কষ্টগুলো আমাকে কষ্ট দেয়। সিরাত থামে, আবারও বলতে শুরু করে, যখন আপনি এক মনে নাহিলের চেহারার দিকে তাকিয়ে থাকেন, তখন আপনার চোখগুলো অনেক কিছু বলে। রওনাফ, আমি আপনার শুধু শরীরকে স্পর্শ করতে চাই না, আপনার মনটাকেও স্পর্শ করতে চাই। সিরাত এগিয়ে সে আবারও 2 গালে হাত রাখে। আঙুলগুলো হালকা করে ছুঁয়ে দেয় ভঙ্গুর পুরুষের ছোঁয়াল। সে ছোঁয়া ধীরে ধীরে গলায় নেমে আসে। রওনাফের শরীরে কম্পন সৃষ্টি হয়। সে সিরাতের হাতটা চেপে ধরে, বলে, প্লিজ সেসব জানতে চেও না। আমি তোমাকে আমার যন্ত্রণার ভাগিদার বানাতে চাই না। আমি তুমি কি আলাদা রহনাফ? যা তোমার তাই আমার, এটা তো তুমিই বলো। যদি তোমার সুখের ভাগিদার হতে পারি, তবে দুঃখগুলো কেন তোমার একার হবে? আমি তোমাকে সুখী রাখতে চাই। সিরাত তার দিকে তাকিয়ে বলে,
আমি তো সুখেই আছি। যার পাশে এমন একজন স্বামী, নাহিদের মতো একজন ছেলে আছে, তার কি সুখের অভাব থাকতে পারে? অভাগী তো সে, যে এত সব পেয়েও হারিয়েছে। রনফ তার দিকে তাকিয়ে মুচকি হাসে। তার হাসিতে ছিল এক রাশ না বলা আর্তনাদ। আঙুলগুলো রনফের গালে স্লাইড করতে করতে বলে, আপনারা তো দুজন দুজনকে ভালোবাসতেন, হ্যাঁ। তাহলে কেন আলাদা হলেন? তোমার খুব কৌতূহল না আমাদের সম্পর্ক নিয়ে? তোমাকে সব বলবো, তবে কথা দাও সব শুনে কষ্ট পাবে না, আমার থেকে দূরত্ব বজায় রাখবে না, আমাদের ছেড়ে চলে যাবে না। আমি আর কোনো আপনজন হারাতে পারবো না। সিরাত রনফের কপালের চুলগুলো সরিয়ে বলে, আমার সব রাস্তার গন্তব্য তো আপনি। কোথায় যাব আপনাদের রেখে? রনফ দীর্ঘশ্বাস ফেলে ডুব দেয় অতীতের পাতায়। যখন আমি নাহিলের মায়ের প্রেমে পড়ি, তখন বয়স হবে হয়তো 18 কি 19। সদ্য ভার্সিটিতে পা রেখেছিলাম দুজনে। দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসতাম। বছর 2 করাতেই ওর বিয়ে ঠিক করে ওর পরিবার। ও কাঁদতে কাঁদতে সে জানায় সে কথা। অল্প বয়স, তার উপর বেকার, না বাড়িতে বললে মানবে না তার বাবা মা। আমার বাড়িতে জানাজানি হলো, সবাই তো খুব রাগ। দুজন গোপনেই বিয়ে করলাম। এরপর আপু তো আমার মুখটাও দেখতে চাইতো না, শুধু ত্যায্য করতে বাকি রেখেছিল। কোনো খরচ দেবে না। টিউশনি করাতাম দুইজনে। একটা সময় অপ্রত্যাশিতভাবে নাহিল আসে পেটে। অভাবের সংসারে আরও অভাব। এক এক করে ও সব টিউশনি ছেড়ে দেয়। দিন রাত পরিশ্রম করতাম। মেডিকেলের স্টুডেন্ট হওয়ায় চাহিদাও ভালো ছিল। একটা পার্ট টাইম জব নিলাম। দিনে ক্লাস করতাম, একটা কোচিং সেন্টারে চাকরি নিলাম। দিনের বেলা এইগুলোই করতাম, সন্ধ্যার পর কাজে যেতাম রাত 10টা পর্যন্ত। এত অভাবে থেকেও কখনো ওর মুখে কষ্টের ছাপ দেখিনি। রোজ বাড়ি ফিরলে নিজ হাতে খাবারটা পর্যন্ত খাইয়ে দিত। একটা সময় অগোছালো ছেলেটাকে একটু একটু করে গুছিয়ে নিল। রাত বাড়লেই পেটের ব্যথা বাড়ত, কিন্তু কখনো মুখ ফুটে বলতো না, কারণ সারাদিন হাড়ে ভাঙা পরিশ্রম করে রাতের বেলাটুকু বিশ্রাম পেতাম। সে সময়টুকু আমাকে আর অশান্তি দিতে চাইতো না। একটা সময় নাহিল এলো, রিজেকে বরকত বাড়ল। ঢাকার এক নাম করা অ্যাডমিশন কোচিংয়ে চাকরি পেয়ে যায়। নাহিলের মাও চেষ্টা চালিয়ে একটা কিন্টার গার্ডেনে জব পায়। তাকে নিষেধ করলে সে বলতো আমাদের একটা ছেলে আছে, আমরা যে কষ্টের মধ্য দিয়ে জীবন পার করেছি, আমার ছেলেকে সে কষ্ট অনুভব করতে দেব না। এভাবেই দিন যায়। নাহিলও বড় হতে থাকে। রনফ থামে, গলা তার ধরে আসছে, চোখ জ্বালা করছে তার। সিরাত তার কষ্টটা হয়তো অনুভব করতে পারে। সিরাত তার এক হাত তুলে রনফের চুলের মাঝে চালান করে দেয়, হাত বুলাতে থাকে তার মাথায়। একটা ভরসার হাত পেয়ে রনফ আবারও বলতে শুরু করে, জানো তো, এই যে এত কষ্ট ছিল, এত অভাব ছিল, আমার কখনো অসুখে থাকিনি। আমি খুবই অগোছালো, অবুঝ একটা ছেলে ছিলাম। ও আমাকে নিজ হাতে গুছিয়ে দিয়েছে। আমার সব বাচ্চামোগুলো হাসি মুখে মেনে নিত। বলে না, ছেলেদের বোঝ হয় দেরিতে মেয়েদের থেকে। আমাদের ক্ষেত্রেও তেমনই হয়েছে। ও খুব বুঝদার একটা মেয়ে ছিল। নাহিল হয়তো ওর মায়ের মতো হয়েছে। ওর পরিবার শুরু থেকে আমাদের সম্পর্কটা মেনে নেয়নি। হঠাৎ একদিন ওর বাবা মা, ভাই আর একটা মামাতো ভাই ছিল, তারা এসে হাজির হয় আমাদের ছোট্ট বাসায়। তারা নাতি দেখে ভীষণ খুশি হয়। ও তখন বাপের বাড়ির লোকজনের আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়ে। আশ্চর্যজনকভাবে তারা মেনে নেয় আমাদের সম্পর্কটাকে। তারপর থেকে ও মাঝে মাঝে নাহিলকে নিয়ে ও বাড়ি যেত, তারাও আসতো। এটাই হয়তো কাল হয়ে দাঁড়ায় আমাদের মাঝে। ও হাসি মুখে ও বাড়ি গেলেও তিরিক্ষি মেজাজে ফিরে আসতো। আস্তে আস্তে যখন সেটা বুঝতে পারলাম, ওর ও বাড়ি যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করি। তাতেই আস্তে আস্তে সম্পর্কে ফাটল ধরে। একদিন তুমুল ঝগড়া বাঁধিয়ে সে বাড়ি যায়। এরপর প্রায় সপ্তাহ খানিক পর একটা ডিভোর্সের কাগজ পাঠায়। আমার দুনিয়া তখন দুলে ওঠে। তার থেকে আলাদা হওয়ার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। রনফের কণ্ঠ ক্রমশ ভেঙে আসে, চোখ দুটো ছাদের দিকে নিবদ্ধ, বড় বড় করে নেয়। সিরাত এক পল তার দিকে চেয়ে মুখটা নামিয়ে আনে তার দিকে, কপালে ছুঁয়ে দেয় নরম উষ্ণ দাবিদার।
অধর যুগল রনাফ চোখ বুঝে নেয়। চোখের কোণ ঘেঁষে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। তিল তিল করে গড়ে ওঠা শক্ত পুরুষটা এক নিমিষে ভেঙে পড়েছে। সিরাত কপালে ঠোঁট ঠেকে রেখে বলে, আর বলতে হবে না, হুম হুম, আপনার কষ্ট হচ্ছে। আমি শুনতে হবে তোমার। কাতর কণ্ঠে বলে, আমার অস্তিত্বই ছিল ওরা দুজন। ও আমার ছেলেটাকেও নিয়ে চলে গেল। ওকে কল করি, মেসেজ করি, ও কোনো সাড়া দেয় না। কেন থাকতে চায় না, কি ভুল কিছুই বলে না। আমি কতদিন ওদের বাড়ির সামনে গিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করি। তারপর 6 দিন পর মেসেজ করে বলে যদি আমি ডিভোর্স পেপারে সিগনেচার না করি তবে ও নিজে সুইসাইড করবে, সাথে আমার ছেলেটাকেও মারবে। পরে বাধ্য হয়ে পেপারে সাইন করি। আইনি প্রক্রিয়া, ইসলামী প্রক্রিয়া উভয়ভাবে সে আলাদা হয়ে যায় আমার থেকে। ডিভোর্সে কারণ হিসেবে যা শোনাই তা শুনে আমি নিজেই হতবাক হয়ে যাই। বলে আমার কোচিংয়ের কোন ছাত্রের সাথে আমার সম্পর্ক আছে। সে সেসব জেনে যাওয়ার পর আমাকে বাধা দিতে চাইলে আমি নাকি তার গায়ে হাত তুলি। আরও কত কত অভিযোগ দাঁড় করায় আমার বিরুদ্ধে। এর মাঝে কখনো সামনাসামনি দেখা দেয়নি। এরপর বললাম আমার ছেলেটাকে অন্তত আমায় দাও। সে তাকেও দেবে না, দেখাও করতে দিত না। পরে না পেরে আইনি সহায়তা নিই। আইন কি আর একজন অপরাধীর বিরুদ্ধে রায় দেয়? অনেক ঘুরেছি কোর্টের বারান্দায়। অনেক দিন পর হয়তো তার আমার জন্য মায়া হয় একটু, সে ছেলেকে দিতে রাজি হয়। সেই সুযোগে আমি সব লিগাল কাগজপত্রের মাধ্যমে নাহেলের অভিভাবকত্ব পাই। সেদিন যে চলে গেল, এরপর আর কখনো দেখাও হয়নি, না কথা হয়েছে। নিজেকে সঠিক প্রমাণ করার একটা সুযোগও দেয়নি। সব কিছু সামলেছে ওর পরিবার। রনাফের লাস্টের কথাগুলো জড়িয়ে যায়। পুরুষ মানুষ বলেই হয়তো এখনো নিজেকে ধরে রেখেছে। সিরাত তার মাথাটা উঁচু করে বুকের সাথে চেপে ধরে। রনাফ কান্না জড়িত কণ্ঠে বলে, বিশ্বাস করো, আমার বিরুদ্ধে আনা প্রতিটা অভিযোগ মিথ্যা ছিল। বিশ্বাস করি আপনাকে। ও তো কত বুঝদার ছিল। ও বলতো আমি মুখে না বললেও ও আমার চোখ দেখে আমার মনের কথা বুঝতে পারে। ও কেন বুঝলো না? আমি তো কিছু করিনি। ও কেন চলে গেল আমাকে একা রেখে? ও জানতো না আমি ওকে ছাড়া থাকতে পারবো না। রনাফ থামে, ধীরে ধীরে ফুঁপে উঠতে থাকে। সিরাত শুনেছে পুরুষ কখনো অল্প আঘাতে কাঁদে না। আঘাতটা যখন আপন মানুষ থেকে পায়, অন্তর্ভেদ করে, তখন তারা কাঁদে। রনাফ তার বুকের মাঝে থেকে বলে, সব মিথ্যা ছিল। ও একটু বুঝতো না আমাকে, একটু ভালোবাসতো না আমাকে। ভালোবাসলে কি এভাবে ফেলে রেখে যেত না তো। ওর জন্য পরিবার থেকে দূরে সরে গেছি, সবাইকে কষ্ট দিছি। ও কি করলো? স্বার্থপরের মতো আমাকেই একা রেখে চলে গেল। সিরাত আর সহ্য করতে পারে না। সে রনাফের মাথাটা শক্ত করে বুকে চেপে ধরে বলে, আল্লাহর দোহাই লাগে চুপ করুন আপনি। আমি আর সহ্য করতে পারছি না। কেন পারবে না? কষ্ট শুধু তোমাদের একার হয়? আমার কষ্ট হয় না? যখন 2 বছরের ছেলেটাকে নিয়ে এক একটা দিন পার করেছি, তখন কেমন লেগেছিল কেউ বুঝবে না তোমরা। সবাই সবার সুখটা নিয়েই ব্যস্ত ছিলে। আমার কষ্টটা বোঝার মতো কেউ ছিল না। সিরাত এবার শব্দ করে কেঁদে ফেলে বলে, আমার কাছে যদি কোনো উপায় থাকতো আমি তাকে আপনার কাছে এনে দিতাম, আপনার এই যন্ত্রণা থেকে মুক্তি দিতাম। রনাফ এবার নির্জীব গলায় বলে, ও আসবে না আমার কাছে। ও হারিয়ে গেছে আমার থেকে অনেক দূরে, আমার ধরা ছোঁয়ার বাইরে। ও আমাকে ভালোবাসেনি একটুও না। ও আমাকে পুরোপুরি ভেঙে দিয়ে চলে গেছে। সিরাত তার মুখটা তুলে টুকরো টুকরো অসংখ্য চুমুতে ভরে দেয়। মেহেজা চোখ দুটোতে গভীরভাবে ঠোঁট ছোঁয়ায়। এগিয়ে যায় অধর যুগলের দিকে। প্রথমবার নিচ থেকে ঠোঁটে ঠোঁট রাখে রনাফের। গভীর অধিকার বোধ নিয়ে ঠোঁটে ঠোঁট চালায়, যেন যন্ত্রণাগুলো টেনে তার মাঝে নিতে চাইছে। ধীরে ধীরে তাদের ঘনিষ্ঠতা বাড়ে। আজ তার ঠোঁট কাটা উন্মাদ রনাফ নয়, আজ ছিল হৃদয় ভাঙা ভাঙাচোরা এক রনাফ। সিরাত তার ঠোঁট দুটো রনাফের কানের কাছে নিয়ে ফিসফিসে বলে, আমি সেই ভাঙা চোরা রহনফকেই আবারও জোড়া লাগাবো। রাত প্রায় শেষের পথে। নতুন ভোরের সূচনা ঘটবে কিছুক্ষণ বাদেই। দুটি ভগ্ন হৃদয়ের মানুষ একে অপরের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে।
রওনাফ সিরাতের বুকে মাথা রেখে শুয়ে আছে। সিরাত তার মাথায় সমানে হাত বুলিয়ে যাচ্ছে যেন নীরব সান্ত্বনা। মাঝে মাঝে মাথা তুলেই পুরুষটির মাথায় চুমু খাচ্ছে। ছোঁয়ার মাঝে ছিল দাবি ও ভরসা। ভোরের আলো ফুটে যাচ্ছে। সিরাত একবার খোলা জানালার দিকে তাকিয়ে দেখল। শীতের রাতেও জানালাটা খুলে রাখা, শুধু পর্দা টেনে দেওয়া। হুড়হুড় করে ঠান্ডা বাতাস ঘরে প্রবেশ করছে। সেদিকে দুজনের কারো খেয়াল নেই। উঠবেন না? সকাল হয়ে আসছে তো। হুম, থাকি না একটু? থাকেন, তবে আগে ফ্রেশ হয়ে নিন। নিজেও যাচ্ছেন না, আমাকেও যেতে দিচ্ছেন না। আপনি ঘুমান, আমাকে তো ছাড়েন। এখন যাবে না? তো কখন যাব? উঠে রান্না করতে হবে, নাহিলের স্কুল আছে। একটু না ঘুমালে সারাদিন শরীর ম্যাজম্যাজ করবে। আপনারও তো হাসপাতালে যেতে হবে নাকি? আমার শান্তি তোমার সহ্য হয় না, তাই না? এখন ঘুমাও, পরে একবারে উঠবে। হ্যাঁ, ঘুম দিলে কখন উঠবো তার ঠিক আছে। নাহিল জেগে গেলে এসে ডাকাডাকি শুরু করবে, তখন লজ্জায় মাথা কাটা যাবে। আমার ছেলে যথেষ্ট বুঝদার, জানে কখন ডাকাডাকি করতে হয় আর কখন ডাকতে হয় না। সিরাত তাকে দু হাতে ঠেলতে থাকে। একটা সময় বিরক্ত হয়ে সে সিরাতকে ছেড়ে দিয়ে উল্টো ঘুরে শুয়ে পড়ে। বলে, তুমি যাচ্ছ যাও, আমাকে ডাকবে না, আমি ক্লান্ত, ঘুম পাচ্ছে। সিরাত উঠে গিয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। যেতে যেতে তাকে বলে, আমি বের হলেই আপনি যাবেন। এক কথা যেন দুবার বলতে না হয়। ঘুমিয়ে পড়লে খবর আছে, এই ঠান্ডা পানি গায়ে ঢেলে দিব। আমি ঘুমাবো একটু, ভীষণ ঘুম পাচ্ছে। ঘুমোতে নিষেধ করিনি, কিন্তু আগে শাওয়ার নেবেন, তারপর যত ইচ্ছে ঘুমাবেন। আর কোনো কথা শুনতে চাই না। আচ্ছা ঘুমাবো না, যাও এবার। ঘুমাবেন না কিন্তু। না, ঘুমাচ্ছি না। দিনের আলো ফুটেছে অনেকক্ষণ। জানালা থেকে আলো মুখে পড়তেই সিরাতের ঘুম আলগা হয়। পাশ থেকে ফোন নিয়ে দেখে 7টা বেজে গেছে। হুড়মুড় করে উঠে বসে। পাশ ফিরতেই দেখা মেলে এক গম্ভীর পুরুষের স্নিগ্ধ মুখশ্রী। মানুষ ঘুমিয়ে থাকলেই বোধ হয় মানুষ সবচেয়ে বেশি সুখে থাকে। ঘুম মানুষকে দুনিয়াবি চিন্তা ঝুট ঝামেলা থেকে দূরে রাখে। তেমনি পাশে থাকা এই পুরুষটির মধ্যে কত ব্যথা লুকায়িত আছে, কখনো কাউকে বুঝতে দেয়নি। সে এগিয়ে গিয়ে তার সাথে মিশে যায়। কপালে পড়ে থাকা চুলগুলো হালকা হাতে সরিয়ে দেয়। কান্নার ফলে চোখ দুটো বেশ ফোলা ফোলা লাগছে। চোখের পাতাগুলো একটু একটু ছুঁয়ে দেয়। পাপড়িগুলো বেশ ঘন বড় বড়। তার চেহারার বোধ হয় চোখ দুটোই বেশি আকর্ষণীয়, মায়াবী। না, পুরো পুরুষটাই একটা মায়া। আস্তে আস্তে পুরো মুখে হাত বোলায়। মানসপটে ভেসে ওঠে রাতের দৃশ্য। কানে ভাসে এক হৃদয় ভাঙা পুরুষের আর্তনাদ। ভাবতেই আটকে ওঠে সে। আঘাত কতটা গভীর হলে একটা 33 বছরের পুরুষকে কাঁদাতে পারে। সিরাত বুঝেছে এই পুরুষটার হৃদয়ের বিশাল একটা অংশ জুড়ে আজও সেই নারীর বাস। যতই না দেখাক, তবু প্রতিটা কথা, প্রতিটা অশ্রু কণা বুঝিয়ে দেয় সেই নারী তার জন্য কি। সিরাত ভাবে, একটা মানুষ কিভাবে একটা মানুষকে এতটা ভালোবাসতে পারে। জোরদার অভিমান, খুব ঘৃণার নিচে চাপা পড়েছে সে ভালোবাসা। সিরাত মনে মনে ঠিক করে সে এই পুরুষটাকে আগলে রাখবে, কখনো ভাঙতে দিবে না। আর জানে না কখনো ভালোবাসতে পারবে কিনা, তবে দায়িত্ব মায়া থেকে তো করতেই পারে। এই লোকটাও তো তাকে কত আগলায়, কত যত্ন করে, সেও না হয় করবে। এই লোকটার জন্য আয়না হয়ে উঠবে সে। ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে সে। রওনাফের কপালে ভরসার উষ্ণ পরশ দিয়ে সরে আসে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে সোজা চলে যায় রান্নাঘরে। কাল চলে যাবে বাপ ছেলেকে রেখে রাজশাহী। ছেলে তো তার জন্য পাগল। যাওয়ার কথা শুনলেই তার মুখ আধারে ছেয়ে যায়। ছেলে যে তাকে ছাড়া খুব একটা ভালো থাকবে না সে জানে। বাপ কি করবে কে জানে। সে তো সিরাতের যাওয়ার দিন ঠিক করার পর থেকে গম্ভীর মুখটা আরো গম্ভীর হয়ে আছে। তাদের কথা ভাবতেই তার মুখে হাসি ফুটে ওঠে। কতই না অদ্ভুত ভালোবাসা ছাড়া কেবল দায়িত্ব, প্রয়োজনবোধ, মায়া থেকে তারা টিকে আছে সংসার নামক রঙ্গখানায়। কে বলে ভালোবাসা ছাড়া সংসার হয় না? কই, তারা তো বেশ আছে। নাহেরের মতো আদুরে একটা ছেলে আছে তার, রওনাফের মতো দায়িত্ববান পুরুষ আছে তার পাশে। আর কি লাগে? তার চিন্তা ভাবনার মাঝেই পেছন থেকে একজোড়া হাত তার কোমর আঁকড়ে ধরে। ছোট ছোট দুটো হাতের মাঝে বাধা পড়েছে সে।
সে পেছন থেকে টেনে তাকে সামনে নিয়ে আসে, বলে, ঘুম ভালো হয়েছে বাবা? হুম। ঘুম ঘুম কণ্ঠে জবাব দেয়, মুখ ধুয়েছো? না। যাও তাহলে ব্রাশ করে হাত মুখ ধুয়ে এসো। পড়ে যায়, ভীষণ ঠান্ডা লাগছে। এখনই যাবে, অপরিষ্কার ছেলেদের জন্য কোনো আদর নেই। তুমি দিন দিন পচা হয়ে যাচ্ছ। হ্যাঁ, আদর দিলে ভালো, আর না দিলেই পচা। যাও তাহলে, আমাকে আর ধরবে না, আমি তো ভালো না। মজা করছি তো, এখনই যাচ্ছি আমি। এই তো সোনা ছেলে আমার, ফ্রেশ হয়ে বাবাকে ডেকে দেবে কেমন? ওকে। নাহিল তাকে ছেড়ে দিয়ে ঘরের দিকে যায়। সিরাত ফ্রিজ থেকে একে একে সবজি মাছ বের করে রান্নার জন্য প্রস্তুত করে। তাদের বাসায় মাছ রান্নাটা খুব কম হয়। নাহিল এবং সে কেউই মাছ পছন্দ করে না। রওনাফ যেদিন বকাঝকা করে সেদিন একটু খায়। গতকাল রওনাফ বলেছে আজ একটা মাছের আইটেম করতে। তার কথাতেই আজ মাছ রান্না করেছে সে। আজ কোচিংয়ে সিরাতের শেষ দিন। শেষ সময় এসে যদি তাকে কোচিংয়ে না দেওয়া হতো তাহলে কে যে করতো সে জানে না। রোজ নিয়ম করে কোচিং, সাথে রওনাফও তাকে পড়াশোনায় অনেক সহায়তা করেছে। রওনাফের কাছে যত বকা খেয়েছে তার 80%ই পড়ার জন্য, বাকি 20% তার আর নাহিলের অকাজের জন্য। তিনজন একসাথে খেতে বসেছে। সবার সামনে খাবার প্লেট রওনাফ খেতে শুরু করেছে। বাকি দুজন প্লেট সামনে নিয়ে বসে আছে। রওনাফ খাওয়ার মাঝেই তাদের দিকে তাকিয়ে দেখে কারো প্লেটের খাবার নড়ছে না। তা দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, কি ব্যাপার, খাচ্ছ না কেন? নাহিল, খাবার নড়ছে না কেন? খাইয়ে দেব? নাহিল উপর নিচ মাথা নাড়ে, মানে দাও। নাহিলের প্লেট টেনে নিয়ে ভাত মেখে মুখে তুলে দেয়। এদিকে সিরাত চুপচাপ বসে আছে। তুমি খাচ্ছ না কেন? তোমাকেও খাইয়ে দিতে হবে? সিরাত যেন এত সময় ধরে এটাই শুনতে চাচ্ছিল। সে উপর নিচ মাথা নাড়ে, আর রওনাফের কপালে বিরক্তির রেখা ফুটে ওঠে। নাহিল, উঠে আমার চেয়ারে আসো। নাহিল আর রওনাফ উঠে চেয়ার পরিবর্তন করে। রওনাফ মাঝে এক পাশে বউ, আরেক পাশে বাচ্চা। সিরাতের প্লেটের খাবার নাহিলের প্লেটে নিয়ে একে একে দুজনের মুখে তুলে দেয়, পাশাপাশি নিজেও খেয়ে নেয়। নিজেরা যে হাত দিয়ে খাবে না এটা তো শুরুতে বললেই হতো। এত সময় ভং ধরে বসে থাকার তো প্রয়োজন ছিল না। সিরাত খাবার চিবোতে চিবোতে বলে, আগের দিনের কথা মনে আছে, একটু বলছিলাম খাইয়ে দিতে, তখন ঝাড়ি মারছিলেন। সেদিনের করা অকাজটাও নিশ্চয়ই ভুলে যাওনি। তার জন্য ঝাড়ি মারতে হবে? কথা না বাড়িয়ে চুপচাপ খাও। নাহিলের স্কুলে দেরি হয়ে যাচ্ছে। তিনজন একসাথে খাওয়া শেষ করে। নাহিল ও রওনাফ ঘরে চলে যায়। সিরাত একে একে প্লেটগুলো নিয়ে বেসিনে রেখে আসে। এরপর তিনজন বেরিয়ে আসে ঘর থেকে। প্রথমে নাহিলকে স্কুলে রেখে আসে, এরপর সিরাতকে কোচিংয়ে নিয়ে যায়। কোচিংয়ের সামনে সে গাড়ি থামে। সিরাত গাড়ি থেকে নামবে এমন সময় রওনাফ তার এক হাত ধরে বলে, আজ নিতে আসবো কেমন? তারপর একসাথে নাহিলকে আনতে যাব। অপেক্ষা করবে, পাকনামি করে আবার চলে যেও না স্কুলে। সিরাত বাধ্য মেয়ের মতো মাথা নাড়ে। রওনাফ তার হাতটা তুলে একটা উষ্ণ পরশ এঁকে দিয়ে হাত ছেড়ে দেয়। সিরাতও চলে যায় কোচিংয়ে। রওনাফ গাড়ি ঘুরিয়ে হাসপাতালের দিকে যায়। গাড়ি পার্ক করে বের হতেই দেখা হয় রায়হানের সাথে। রায়হান হাসি মুখে এগিয়ে যায় বন্ধুকে দেখে। এগিয়ে গিয়ে কাঁধে হাত রেখে বলে, আজকাল তোর চেহারায় কেমন গ্লো করে। চোখের ডাক্তার দেখা, তাহলে ঠিকঠাক দেখবি। না রে ভাই, সত্যি রে, তোকে কেমন সজীব লাগে। আগের সেই নির্জীব ভাবটা নেই। কি জানি, চল ভেতরে যাই। তারা দুজন হাসপাতালের ভেতরে প্রবেশ করে। রওনাফ তার কেবিনে চলে যায়, সাথে আছে রায়হান। দুজন মুখোমুখি বসা চেয়ারে। বেশ অনেকদিন ধরে আড্ডা দেয় না, আজ সময় পেয়েছে তাই দুজন বসেছে। তারপর বল, তোর কি খবর? ভাবি কেমন আছে? অনেক দিন বাসায় আসে না। ওর শরীরটা আজকাল ভালো যাচ্ছে না। কেন, কি হয়েছে? আমার মনে হয় তুই খুব শীঘ্রই চাচা হচ্ছিস। শিওর না, ধারণা করছি মাত্র। মুখে লজ্জা ভাব। এমনটা হলে তো আলহামদুলিল্লাহ। তা এমন মেয়ে মানুষের মতো লজ্জা পাচ্ছিস কেন? জানি না ভাই, কিন্তু আমি বাবা হব ভাবতেই কেমন লজ্জা লাগছে। তোরা নিশ্চয়ই ভাববি আমি এসব অকাজ করেছি। রওনাফ তার কথা শুনে আহাম্মক বনে যায়। 33 বছরের একটা লোকের মুখে কথা মানায়।
আল্লাহ তোকে একটু বুদ্ধি দান করুন। কি বলছিস তোরা, যে বদ ভাবতেই পারিস? তোর কি ধারণা তোকে এতকাল আমরা শুদ্ধ পুরুষ ভেবে আসছি? ন্যূনতম লজ্জা থাকলে এই টপিক এখানেই বন্ধ কর, আমার মুখ খোলাস না, তাহলে তোর ইজ্জত থাকবে না। রায়হান আর কথা বাড়ায় না। দুজনের মাঝে বেশ কিছু সময় নীরবতা চলে। একটা সময় রায়হান মুখ খুলে, কাল তো ভাবি রাজশাহী যাবে পরীক্ষা দিতে। আর 5 দিন বাকি পরীক্ষার, কি করবে আল্লাহ জানে। চিন্তা করিস না, ভালোই করবে। চিন্তা করি কি সাধে, সারা বছর তো পড়েনি, লাস্ট 2 মাস শুধু গায়ে হাত তুলতে বাকি রেখেছি। বই ধরলেই অ্যালার্জি উঠে যায়। আর আছে আমার ছেলে, দুজন এক জায়গায় বসলে পড়ার পও হয় না, বাধ্য হয়ে 2 জনকে 2 রুমে বসাতাম। থাক ভাই, কি করবি বল, দুজনেই তো ছোট, তবুও যে মানিয়ে গুছিয়ে নিয়েছিস এটাই অনেক। কজন বা পারে এইটুকু? সেটাই, শুরু থেকে যেভাবে সংসারটা আঁকড়ে ধরেছে সেটা কজন পারে। আমি তো ভয়েই ছিলাম ওকে নিয়ে। তোকে এখন একদম অন্যরকম লাগছে, একদম ফ্যামিলি ম্যান বলতে যা বোঝায় তাই। নাহিলটা একসময় কত চুপচাপ ছিল, মনমরা থাকতো, এখনকার নাহিলকে চেনাই যায় না। একটা মেয়ে এসে তোদের 2 বাপ ছেলেকে পুরো পাল্টে দিয়েছে। রওনাফ হালকা হেসে মাথা নিচু করে নেয়। সত্যি কয় মাসের মধ্যে তার মাঝে কত পরিবর্তন এসেছে। একটা সময় তার ভাবনায় থাকতো কেবল তার সন্তান, এখন তার মন মস্তিষ্কে জায়গা করে নিয়েছে 19 বছরের একটা মহিলা ভালা মেয়ে, যে কিনা তার ধমকে চুপ হয়ে যায়, আবারও পায়ে পা লাগিয়ে ঝগড়া করে। সময়ে সময়ে কত বুঝদারের মতো কাজ করে, আবার সময়ে সময়ে এমন বাচ্চামি করে যা তার সাথে যায় না। নাহিলের বন্ধু আবার নীরব হয়ে উঠেছে তার মা। কখনো মা হওয়ার দাবি রাখেনি, তবু এক বাক্যে তাকে মাই বলা যায়। আমি কখনো ভাবিনি আমার ছেলে এভাবে হাসবে খেলবে। আমি আমার ছেলেকে এত বছরে এত উৎফুল্ল দেখিনি। দোয়া করি তোরা অনেক সুখে থাক, অনেক আনন্দে থাক, তোদের সুখ যেন কারো নজর না লাগে। কোচিং শেষ করে সিরাত অপেক্ষা করছে রওনাফের জন্য, গেটে দাঁড়িয়ে আছে। কোচিং শেষে কল করেছিল রওনাফকে, সে জানিয়েছে আসছে। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে একটা ছেলে এগিয়ে আসে তার দিকে। সিরাত ছেলেটাকে এগিয়ে আসতে দেখে একটু গুছিয়ে সরে দাঁড়ায়। ছেলেটা তার সামনে এসে দাঁড়ায়, হাসি মুখে বলে, হ্যালো, আমি সামির, এখানেই পড়ি। আপনার নাম কি? সিরাত ছেলেটার উপস্থিতিতে বেশ বিরক্ত হয়। একে তো তার জামাইয়ের খোঁজ নেই, আর একটা এসেছে আলগা ভাব দেখাতে। চোখে মুখে বিরক্তি ফুটিয়ে বলে, আপনিও আমাকে চেনেন না, আমিও চিনি না, তাই নাম দিয়ে কোনো কাজ নেই। আরে আপনি তো রেগে গেলেন, আমি এমনিতেই পরিচিত হতে এসেছি। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন তাই আর কি। তো কি দাঁড়িয়ে থাকলেই পরিচিত হতে হবে? আমি মোটেও ইন্টারেস্টেড না আপনার সাথে পরিচিত হতে। আপনি অন্যদের থেকে আলাদা। অন্য কোনো মেয়ে হলে এতক্ষণের নাম পরিচয় নাম্বারও দিয়ে দিত। আপনি কে? আপনি কে? ভণ্ডামি করার জায়গা পান না? এমনিতেও দাঁড়িয়ে থাকতে থাকতে মেজাজ খারাপ হচ্ছে, তার উপর আপনি এক আপদ এসে জুটেছেন সামনে। শুনুন তো। ছেলেটা তার কথায় ভরকে যায়। সাধারণ একটা দুটা কথায় মেয়েটা এমন রিয়েক্ট করবে সে ধারণা করতে পারেনি। তাদের কথার মাঝে রওনাফের গাড়িটা এসে দাঁড়ায় রাস্তার অপর পাশে। সিরাত তা দেখে ছেলেটার পাশ কাটিয়ে চলে যায়। রওনাফ তাকে দেখে পাশের সিটের দরজা খুলে দেয়। সিরাত হাঁক করে এসে বসে পড়ে। সে বেজায় বিরক্ত, সাথে মেজাজও গরম। চটে আছো কেন? চোটে আছি, সাথে পুরো আধা ঘন্টা দাঁড়িয়ে আছি, তার উপর এক লাফাঙ্কা এসেছে খাতির করতে। কোন লাফাঙ্গা? সিরাত বাইরে আঙ্গুল দিয়ে গেটে দাঁড়ানো ছেলেটাকে দেখায়, যে কারোর সাথে ফোনে কথা বলছে। মুখের ভঙ্গি খুব সিরিয়াস। রওনাফ ছেলেটাকে দেখে চোয়াল শক্ত করে নেয়। পরিচিত এক মুখ। মুখ ঘুরিয়ে সিরাতের মুখের দিকে তাকায়, এক হাত গালে রেখে বলে, ঠান্ডা হও, রাস্তায় জ্যাম ছিল তাই লেট হয়েছে। বুঝেছি। আর ওই ছেলেকে নিয়ে ভাবা বাদ দাও। এসব উঠতি বয়সের ছেলেরা এমনই হয়। মেয়ে দেখলে ভাব জমাবে, নাম্বার নিবে, কদিন কথা বলবে, শখ মিটে গেলে নতুন একজন ধরবে। এদের ফাঁদে ভুলেও পড়তে যেও না। সিরাত ভ্রু কুচকে তাকায় রওনাফের দিকে, বলে,
আমি বিবাহিত, সেটা বোধহয় আপনি ভুলে যাচ্ছেন। কি মনে হয় আমাকে আপনার? আরে সোনা, ওটা তো কথার কথা বলছি। আমি জানি তো তুমি ভালো মেয়ে। এসব চিন্তা ছাড়ো, চলো। তোমার ছেলের স্কুল ছুটি হয়ে গেছে এতক্ষণে। রওনাফ গাড়ি স্টার্ট দেয়। যেতে যেতেই নজর ঘুরিয়ে নেয় কোচিংয়ের গেটের দিকে। শকুনি দৃষ্টি নিক্ষেপ করে ছেলেটার দিকে। তার মস্তিষ্কে চলছে অনেক কিছু, তবে মুখের ভঙ্গি স্বাভাবিক। নাহিলকে স্কুল থেকে নিয়ে তারা বাসায় চলে আসে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষে বিশ্রাম নেয়। রওনাফ তাদেরকে দিয়ে হাসপাতালে চলে যায়। বিকালে রামিম আসে তাদের বাসায়। অনেকদিন বাদে ভাইকে পেয়ে সিরাত কি থেকে কি করবে বুঝতে পারছে না। নাহিল সোফায় বসে গল্প জুড়ে দিয়েছে রামিমের সাথে। সিরাত তার জন্য নাস্তা সাজিয়ে আনে। ভাইয়া ভাবিকেও আনতে। কালই তো যাবি এক রাতের জন্য, আরে শেষে কি করবে? একটু ঘোরা হয়ে যেত। সারা বছরে তো কোথাও যায় না সেভাবে। বাবা নেই যে সেখানে যাবে। আছে একটা ভাই, তাও বছরেও খোঁজ নিয়ে দেখে না। থাক বাদ দে, তুই আসার সময় সাথে করে নিয়ে আসিস। রওনাফ আজ তাড়াতাড়ি ফিরেছে। সাথে এনেছে বিভিন্ন ধরনের শুকনো খাবার। এগুলো কাল বাড়িতে পাঠাবে। যতই হোক তারা চাচাতো ভাই বোন, তবু তো সে সে বাড়ির জামাই, আবার সিরাতও সে বাড়ির বউ। রাতের খাওয়া দাওয়া শেষে সিরাত তার জিনিসপত্র প্যাক করছে। নাহিল সন্ধ্যার পর থেকে মায়ের পিছু পিছু ঘুরছে। তার মন বেজায় খারাপ। একদিন 2 দিন না, প্রায় মাস খানেকের জন্য চলে যাচ্ছে। মা পাগল ছেলেটা সে শোকে শেষ হয়ে যাচ্ছে। সিরাত তাকে সমানে বুঝে যাচ্ছে ভিডিও কলে কথা বলবে। তার পরীক্ষা হয়ে গেলেই বাবাকে বলবে তাকে রাজশাহী দিয়ে আসতে। কত কি! পরদিন সকাল সকাল সিরাত রেডি হয়ে নিয়েছে। নাহিল ভোরে উঠে এসে বসেছে মায়ের কাছে। আপু, এইভাবে করলে কিভাবে যাব আমি, বলো? তুমি কি চাও আমি পরীক্ষা না দিই? না, তাহলে মুখ ভার কেন? এই শেষ, আর কখনো যাব না তোমাকে রেখে। তুমি থাকবে না শুনেই তো মন খারাপ হয়ে যাচ্ছে, কান্না কান্না পাচ্ছে। বড় ছেলেরা কাঁদে না। কাঁদতে চাচ্ছি না তো, কান্না চলে আসছে তো। সিরাত ফ্লোরে নাহিলের সামনে বসে 2 হাত মুঠোয় পুরে বলে, আমি রোজ সকাল বিকাল কল দেব তোমাকে। বাবা যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ আমরা কথা বলবো। তোমার যখনই মনে হবে তখনই তুমি কল করবে। বাবা না থাকলে আয়শা আন্টির ফোন থেকে ফোন করবে। বাবা যদি বকে আমিও বাবাকে বকে দেব। মন খারাপ করে না। আমি পরীক্ষা শেষ করে সেদিনই চলে আসবো। সত্যি তো? একদম 3 সত্যি। আর মন খারাপ করে না। তুমি মন খারাপ করলে আমার মন খারাপ হবে। এবার যাও, বাবাকে একটু ডেকে দাও। তুমি গিয়ে কাকার সাথে গল্প করো। নাহিল গিয়ে তার বাবাকেই ডেকে আনে। রওনাফ ঘরে ঢুকে দেখে সিরাত হ্যান্ডব্যাগে জিনিস গোছাচ্ছে। ডাকলে যে, কিছু বলবে? সিরাত তার দিকে ফিরে বলে, বউ চলে যাচ্ছে, কোথায় একটু বিদায় টিদায় দেবেন, মন খারাপ করবেন তা না। আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি ভীষণ খুশিতে আছেন। ইস, কি যে বলো! বউ গেলে কোন পুরুষ খুশি হয়? বউ ছাড়া থাকা কত কষ্টের তুমি কিভাবে বুঝবা? তোমার তো বউ নেই। বউ নেই তো কি হয়েছে? ভণ্ড একটা জামাই তো আছে, সে নিয়েই কুল পায় না, আবার বউয়ের দরকার কি? ভণ্ড বললা কেন? কি ভণ্ডামি করছি? ভণ্ড না তো কি? রাতে দেখলে মনে হয় আপনার চেয়ে সুপুরুষ 2টা নেই। জান কলিজা ছাড়া মুখ থেকে কিচ্ছু বের হয় না। আর দিনের বেলা এমন ভাব করেন যেন আপনার শত্রু। একদম বাজে কথা বলবা না। তুমি ভালো হয়ে থাকলে আমিও ভালো হয়েই থাকি। হয়, সব দোষ এখন আমার। বাদ দেন, যাওয়ার আগে আর ঝগড়া করতে চাচ্ছি না। দুজনের মাঝে চলে নীরবতা। সিরাত বিছানার এক পাশে বসা, রওনাফ তার থেকে কিছুটা দূরে বসা। রওনাফ এগিয়ে এসে তার কাছে বসে, এক হাত মুঠোয় পুরে বলে, যেভাবে পাঠাচ্ছি সেভাবেই ফিরে এসো। তোমার কি মনে হয় তুমি যাচ্ছ এতে আমি খুশি? পাগল মেয়ে, তুমি আমার পরিবার। তোমাকে ছাড়া আমি আমার ছেলে অচল। তোমার গুরুত্ব কতখানি সেটা তুমিও ভালো করেই জানো। সিরাত মাথা নিচু করে বসে থাকে। সে শুধু তার কথা শুনছে, উত্তরে কিছু বলছে না। তোমাকে ছাড়া থাকতে খুব একটা ভালো লাগবে না। এই কদিনে তুমি আমার অভ্যাস হয়ে গেছো। সকাল থেকে রাত অবধি যেভাবে আমার কাজগুলোকে সহজ করে দিয়েছো, তাতে তুমি চলে গেলে সব মানিয়ে নিতে বেশ বেগ পোহাতে হবে। নাহিল তো ছোট, তাই তোমার আঁচল ধরে পিস পিস ঘুরতে পারছে। আমি তো আর পারছি না। এক বাচ্চার বাবা কিনা।
সিরাতের তার কথায় হাসি পায়। রওনাফ তার হাসি দেখে বলে, হেসো না মেয়ে, এটা সত্যি। তুমি আমার বদভ্যাসে পরিণত হয়েছ। ছাড়তেও ইচ্ছা করে না, আবার ধরে রেখে এখন বিপদে পড়ে যাচ্ছি। সিরাত নাটকীয় সুরে বলে, থাক, মন খারাপ করেন না, আপনাকে কল দিব, সকাল বিকাল কথা বলবো, মনেই হবে না আমি এখানে নেই। মজা নিচ্ছ নাও, মজার সময় থাকলে আমিও একটু মজা নিতাম, কিন্তু কি করার, এত অল্প সময় আমার পোষাবে না। সিরাত হাত ছাড়িয়ে তার বাহুতে আঘাত করে বলে, বদ কোথাকার, সরুন, আপনার সাথে কথা বলাই উচিত না, মুখ খুললেই যত বাজে কথা। রওনাফ তাকে পেছন থেকে আঁকড়ে ধরে বলে, ভালো করে পরীক্ষা দিবে, মনোযোগ এদিক সেদিক দিবা না। পরীক্ষার কয়টা দিন কষ্ট করো, এরপর যা ইচ্ছে করবে, কেউ কিচ্ছু বলবে না। সিরাত ঘুরে রওনাফের গলা দুহাতে আঁকড়ে ধরে। রওনাফ তাকে টেনে কোলের উপরে তুলে নেয়, কপালে ঠোঁট ছুঁয়ে বলে, খুব খুব মিস করব। তোমার আদরগুলো মিস করব, তোমার ঝাড়িগুলো মিস করব, পুরো তুমিটাকেই মিস করব। সিরাত তার কাঁধে মুখ গুজে দিয়ে বলে। রওনাফ হেসে বলে, মানুষ বাড়ি যাওয়ার জন্য কাঁদে, বাপের বাড়ি থেকে আসার সময় কাঁদে, আর তুমি জামাই বাড়ি থেকে যাওয়ার সময় কাঁদবে। সিরাত তার কাঁধে মুখ ঘষে বলে, আপনি আর আপনার প্রোডাক্টটা এত ভালো, তার জন্যই তো ছেড়ে যেতে ইচ্ছে করছে না। ফাজিল, ওটা আমার ছেলে। তো ভুল কি বলছি? আপনি কোম্পানি আর আপনার ছেলে সেই কোম্পানির প্রোডাক্ট। আচ্ছা তাই? হুম। রওনাফ তার মুখটা টেনে মুখোমুখি করে সিরাতের মুখটা উঁচু করে ধরে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে বলে, কোথাও যেতে দেব না আমাদের ছেড়ে। যেখানেই যাও আবার ফিরে এসো। তুমি ছাড়া আমরা ভালো থাকতে পারবো না পাখি। আমাদের ভালো থাকার একমাত্র অবলম্বন তুমি। তাই যাও, আবার পরীক্ষা দিয়েই ফিরে আসবে। প্রতিদিন কল করবেন। আপনি তো আবার আমি চোখের আড়াল হলিয়ে আমাকে ভুলে যান। এবারে যদি এমন করেন, আমি কিন্তু আসবো না আর এখানে, ওইখানেই থেকে যাব। করব কল, সময় পেলেই কল দিব তোমাকে। রামিম ও সিরাত বেরিয়ে পড়ে রাজশাহীর উদ্দেশ্যে। রওনাফ ও নাহিল মিলে তাদের এগিয়ে দিয়ে আসে। নাহিল এসেই নিজের ঘরে চলে গিয়েছে, বিছানার উপর উপুর হয়ে পড়ে আছে। অন্যদিকে রওনাফ নিজের ঘরে ঢুকে দীর্ঘশ্বাস ফেলে। ঘরটা খালি খালি লাগছে। একটা মাস কথাটা যেন বছরের সমান লাগছে তার কাছে। রাজশাহীতে আসা রাত 4 দিন পার হয়েছে। রাত পোহালেই পরীক্ষা। সিরাতের চিন্তায় মাথা কাজ করছে না, কি করবে না করবে। মনে হচ্ছে পরীক্ষার হলে গিয়ে সব ভুলে যাবে। বই সামনে নিয়ে চেয়ারে বসে পা দোলাচ্ছে। তার চিন্তার মধ্যে আতিয়া বেগম আসেন সিরাতের কাছে। এসে দেখেন সিরাতের চিন্তিত মুখ। আতিয়া এসে তার মাথায় হাত রাখে, বলে, এত চিন্তা করিস কেন? যা হবে ভালোই হবে। তুমি বুঝতে পারছো না এই পরীক্ষা আমাকে কি পরিমাণ প্যারা দিচ্ছে। তুই এত প্যারা নিচ্ছিস কেন? যদি ফিলও করিস তাও কি তোকে তো আর ধরে রিক্সাওয়ালার সাথে বিয়ে দিতে পারবো না? তুমি বুঝতে পারছো না, যদি রেজাল্ট খারাপ হয় আমার মান সম্মান থাকবে? ওরে মান সম্মান রে, এত ভাবিস না, মাথা ঠান্ডা করে পর। আতিয়া মেয়ের মাথায় হাত বুলিয়ে চলে যায়। রাতে খাওয়া দাওয়া শেষ করে সিরাত যায় সারার ঘরে। সারা তখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। সারা তাকে দেখে উঠে বসে। সিরাত তার দিকে এগিয়ে বলে, কাল তো তোমার পরীক্ষা, প্রিপারেশন কেমন, পাস করবা? এত খারাপ ছাত্রীও না আমি যা তোরা ভাবিস। ভাইয়া, মান সম্মানটা রেখো। একজন ডাক্তারের বউ হয়ে যদি ফেলতেল করে বসো তাহলে হলো? বেয়াদ্দব, তোর সাথে কথা বলতে আসাই ভুল। আসতে বলছি কি, এখান থেকে গেলে তো ভুলেই যাও আমার কথা। হ্যাঁ বলছিল রোজ রোজ কল দিয়ে কথা বলে তোর নানি। বাদ দে, খাইছিস সাথে? ওষুধও খেয়েছি। ভেরি গুড, ঘুমা এখন, যাই একটু পড়াশোনা করি। সিরাত বেরিয়ে যায়। যাওয়ার পথে সারা বলে, এই শোনো ফুপি, তোমাকে আর আমাকে যেতে বলেছে তাদের বাসায়। কাল তো পরীক্ষায়, শুক্রবার যাওয়া যায় কিনা দেখি। আচ্ছা, মাশরাফি ভাই আসবে নাকি নিতে? আচ্ছা ঘুমা এখন। সিরাত ঘরে সে পুনরায় চেয়ার টেবিলে বসে। ঘন্টা খানিক পরে ঘুমানোর প্রস্তুতি নেয়। আর মাঝে তার ফোনটা সশব্দে বেজে ওঠে। রওনাফের নাম্বার থেকে কল এসেছে। রোজ নিয়ম করে 2 বেলা ফোন করে। বাপ ছেলে মিলে কথা বলতে বলতে ঘন্টা পার করে দেয়। ছুটির দিনে কোনো ধরা বাঁধা সময় নেই।
ছেলে পারলে সারাদিন ফোনের মধ্যে বসে থাকে। সিরাত বিছানায় গিয়ে ফোন রিসিভ করে। ওপাশ থেকে ভেসে ওঠে নাহিলের হাস্যোজ্জ্বল মুখ। এই মাম্মা কি করছো? এই তো বাবা, ঘুমোতে যাচ্ছিলাম। তুমি কি করছো? আমিও ঘুমাতে এসেছিলাম। খেয়েছো রাতে? তোমার খাওয়া শেষ? হ্যাঁ, স্কুলে যাচ্ছো প্রতিদিন? হ্যাঁ, আজ স্কুল ছুটি দিয়েছে, সামনের সপ্তাহে পরীক্ষা না তাই। আচ্ছা, তাহলে মন দিয়ে পড়ো। ভালো রেজাল্ট করলে মাম্মা তোমাকে একটা সারপ্রাইজ গিফট দেবে। ওকে, তুমি চিন্তা করো না, আমার রেজাল্ট ভালোই হবে। খুব কনফিডেন্স দেখছি। হুম হুম বাবা কই তোমার? বাবা কিচেনে আছে, ডাকবো? বাবার কাছে দাও তো ফোনটা। নাহিল ফোন নিয়ে কিচেনের দিকে ছুটে। রওনাফ সকালের রান্নার জন্য সবজি কাটছে। সিরাত যাওয়ার আগেই কাজের লোক বাদ দিয়ে গিয়েছে। সে বাড়ি থাকবে না। একটা বাইরের মানুষের সেই ঘরে কাজ করবে, তার উপর মহিলা। আজকাল বিশ্বাস করা যায় না, তাই বাদ দিয়ে দিয়েছে। রওনাফকে দেখলে মনে হচ্ছে তার ধ্যান জ্ঞান সব সবজির দিকে। এদিকে তার দিকে যে কেউ উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছে সে খেয়াল নেই। সিরাত একা একা বকবক করছে, রওনাফ মাঝে মধ্যে হু হা করছে। সিরাত তার আচরণে বেজায় বিরক্ত হয়। সে চুপ করে যায়, তবু বান্দার খেয়াল নেই। এই জামাই, অনেকটা জোরে বলে। রওনাফ হক চকিয়ে যায়। দ্রুত ফোনের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? চিৎকার করছো কেন? চিৎকার করছি মনের সুখে। চটে যাচ্ছ কেন? ঢং করেন বোঝেন না? কথা বলছি আমি আপনার সাথে, আর আপনার ধ্যান সব ওই সবজির দিকে। রওনাফ এবার তার ভুল বুঝতে পারে। হাতের ছুরিটা রেখে স্ট্যান্ড থেকে ফোনটা খুলে হাতে নিয়ে বলে, সরি, ধ্যান না দিলে অসাবধানতায় হাত কেটে যেতে পারে, তাই আর কি। কি বলবে এবার বলো? কচু বলবো আপনাকে। তাহলে বলো কচু। রসিকতার সুরে বলে, রওনাফ, আপনি মজা করছেন আমার সাথে। আপনি জানেন আমি কত চিন্তায় আছি। এত চিন্তা করে কি হবে? যেমন প্রিপারেশন নিবা তেমনই পরীক্ষা দিবে। ফাইজলামি না, সত্যি আমার ভয় হচ্ছে। মনে হয় সব ভুলে যাব, গোলমাল হোক করে ফেলবো। রওনাফ তার দিকে তাকিয়ে হালকা হাসে। দুষ্টুমির ছলে বলে, হলে গিয়ে মনে করবে প্রশ্নটা আমি যেমন করে আমাকে নির্ভয়ে ঝাড়ি মারো সেভাবে নির্ভয়ে চোখ বন্ধ করে লিখবে, দেখবে পরীক্ষা ভালো হবে। অসভ্য কোথাকার, সবকিছু নিয়ে মজা ভালো লাগে না। বলে খাট করে মুখের উপর কল কেটে দেয়। একে তো চিন্তায় শেষ, তার উপর অসভ্য লোক তার সাথে মজা নিচ্ছে। এদিকে রওনাফ একের পর এক কল দিয়ে যাচ্ছে। সিরাত প্রতিবারেই কেটে দিচ্ছে। রওনাফও নাছুর বান্দা, টানা 11 বার কল দেয়। এরপর সিরাত বিরক্ত হয়ে রিসিভ করে বলে, ঢং করতে কল দিচ্ছেন? আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি না। আমি তো চাচ্ছি, খুব করে চাচ্ছি আমার বউটা আমার সাথে কথা বলুক। নাটক যত। কল দিলে তো ধ্যান জ্ঞান সব সবজির মধ্যে দিয়ে রাখেন, যেন ওর সাথে সংসার পাতার প্ল্যান করেছেন। আমাকে কি দরকার? ভালোই তো আছেন। ভালোই আছি, তাই না? তুমি জানো, ঘুম ভাঙলেই যখন দেখি বুকটা খালি তখনই মনে পড়ে বউ নাই বউ নাই। আবার ঘুমাতে গেলে দেখি বউ নাই। পাশে একটা কোলবালিশ জড়িয়ে যে ধরবো তাও তো আমার বউয়ের মতো নরম না। বউ বউ ঘ্রাণ আসে না? কেমন নিঃস্ব নিঃস্ব লাগে। চোখে একরাশ শাকুলতা। এত যে বউ বউ করছেন, দিনে কয়বার কল দেন? সকালে কল দিয়ে খালি কি করো, কেমন আছো, পড়ছো, আচ্ছা থাকো, বের হতে হবে। রাতেও সেম 2 মিনিট যেতে পারে না, বলেন এখন ঘুমাও, পরে কথা হবে। মনে হয় আমার সাথে কথা বলতে আপনার ভীষণ অনীহা। তাই মনে হয়। ভালো করে চেয়ে দেখেছো? দেখেছি। আমাকে মিস করতেছেন এমন ফিল পাই না। রওনাফ মুখটা একদম স্ক্রিনের সামনেই নিয়ে আসে, বলে, দেখে বলো কি দেখতে পাচ্ছ? সিরাত লাজ লজ্জা ভুলে ফট করে স্ক্রিনে চুমু খায়, বলে, দেখেছি, আপনাকে অনেক কিউট লাগছে। তুমি কি মাত্র কিস করলে? কৌতূহলের দৃষ্টিতে বলে। সিরাত উপর নিচ মাথা নাড়ে, মানে হ্যাঁ। রওনাফের মুখে হাসি ফুটে ওঠে। হাসিটা ছিল ম্লান। আপনাকে কেমন নির্জীব লাগছে, এত শান্ত আপনাকে ভালো লাগে না। তুমি চলে এসো, আবার সজীব হয়ে যাব। আপনার অনেক কষ্ট হয়ে যাচ্ছে না একা একা সবকিছু সামলাতে? তুমি হয়তো ভুলে যাচ্ছ একটা সময় এই সমস্ত কিছু একাই সামলিয়েছি। তখন অবশ্য এটা সংসার ছিল না, 2 কামরার একটা ঘর ছিল। তুমি আসাতেই তার সংসারের রূপ নিয়েছে। আগের কথা বাদ, তখন আপনি একা ছিলেন, এখন তো আর একা নন।
আপনি, আমি, নাহিল মিলে আমরা হয়ে গেছি। রানা হাসে, তার মুখে তৃপ্তির হাসি। মেয়েটা কত সহজে সব কিছু মানিয়ে নিয়েছে, কত সহজে বলছে আগের সব বাদ, চাইলেই বাদ দেওয়া যায়। তার পুরো জীবন থেকে 26টা বছর বাদ দিতে পারলেও মাঝের 7টা বছর কখনো বাদ দিতে পারবে না। এই 7টা বছর তার জীবনের সবচেয়ে কঠিন সময়। শুনেন, এখন এসব রাখেন, অনেক রাত হয়েছে, এখন ঘুমান। সকালে তো হাসপাতালেও যেতে হবে, বাকিটা সকাল সকাল উঠে করবেন। এখন ঘুমান, রাখছি। হ্যাঁ। রনফ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, তার চোখ ভিন্ন কিছু বলছে। কি হলো, কথা বলেন, রাখবো? সিরাতের দিকে তাকিয়ে আকুলতা ভরা দৃষ্টিতে বলে, পাখি, হুম। আই ব্যাডলি মিস ইউ সোনা। সিরাত তার কথায় হাসে। লোকটার এমন আদরের সম্বোধনে সে প্রতিবারই গলে যায়। লোকটা এতটাই আদরে যে কেউ না চাইতেও তার মায়ায় পড়ে যাবে। আমিও আমার জামাইকে একটু আধটু মিস করছি। রনফের মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি। রনফ তার থেকে দৃষ্টি সরিয়ে নেয়, বলে, ঘুমাও, আর চিন্তা করবে না একদম। পরীক্ষা যেমনই হোক তোমাকে কেউ কিছু বলবে না, যা পারবে ঠান্ডা মাথায় লিখবে। আচ্ছা, রাখছি, শুভরাত্রি। পরদিন খুব ভোরে ঘুম ভাঙে সিরাতের। সে উঠে হাত মুখ ধুয়ে যা যা পড়েছে সব রিভিশন দিচ্ছে। আতিয়া আজ নিজ হাতে সিরাতকে খাইয়ে দিয়েছে। 9টার দিকে সিরাত কলেজ ড্রেস পরে রেডি হয়ে নিয়েছে, ঘরের সবার থেকে দোয়া নিয়েছে। পরীক্ষা দিতে বের হবে। যাওয়ার আগে কল লাগায় কাঙ্ক্ষিত ব্যক্তিটির ফোনে। ফোন করতে রিসিভ হয়। সিরাত ফোনটা ড্রেসিং টেবিলের উপরে রেখে দেয়। স্ক্রিনে ভেসে ওঠে বাবা ছেলের হাস্যোজ্জ্বল মুখ। কলেজ ড্রেস পরিহিত মাকে দেখে নাহিল উচ্ছ্বাসের সাথে বলে, মাম্মা, তোমাকে খুব প্রিটি লাগছে। সিরাত ক্রস বেল্ট ঠিক করতে করতে বলে, আগে কখনো দেখেনি বুঝি? দেখছি তো, তখন তো মাম্মা ছিল না, এখন তো মাম্মা মাম্মা লাগে। নাহিলের কথায় সিরাত হেসে ফেলে। বাপের মতো ছেলেটাও মায়ায় ভরা। সিরাত বলে, বাবা, আমি এখন বের হব। আজ পরীক্ষা না, তুমি দোয়া করবে মাম্মার জন্য, ঠিক আছে? ঠিক আছে, মন দিয়ে পরীক্ষা দাও। রনাফ নাহিলের থেকে ফোন নেয় নিজের কাছে। সিরাত তাকে বলে, দোয়া করবেন, পরীক্ষা দিতে যাচ্ছি। ভালোভাবে পরীক্ষা দাও, কোনো প্রেশার নিবে না, ঠান্ডা মাথায় লিখবে। বাসায় এসে কল করবে, ঠিক আছে? আচ্ছা, রাখছি, এসে কল দিব। প্রথম দিন সিরাতকে নিয়ে যায় আরাফাত শিকদার, আজমল শিকদার দুজনেই। গেট থেকে তাদের বিদায় জানিয়ে ভেতরে প্রবেশ করে। চারদিকে সব নতুন নতুন মুখ, পরিচিত কাউকে দেখছে না। অনেক খোঁজাখুঁজির পর তার সিট পায়। তার পরের বেঞ্চ পেছনে চৈতি, তাদের থেকে 2 বেঞ্চ পেছনে ইলা। বেচারে একা পড়ে গেছে। সময় মতো ঘন্টা বাজে। 2জন শিক্ষক আসেন, খাতা দেন। প্রশ্ন হাতে পাওয়ার পর যত দোয়া দূরত পারত সব পড়ে ফেলেছে। মানুষ বিপদে পড়লে সৃষ্টিকর্তাকে মনে প্রাণে স্মরণ করে, এর আগে খবর থাকে না। প্রশ্ন মোটামুটি সহজেই হয়েছে। একে একে 3 ঘন্টা পার হয়। শেষ ঘন্টা পড়তেই পরীক্ষা শেষ হয়। একে একে শিক্ষার্থীরা বের হয় হল থেকে। সিরাত গেট পার করে এদিক সেদিক তাকাতেই চোখে পড়ে গাড়িতে হেলান দিয়ে দাঁড়ানো রামিমকে। সে রামিমের দিকে এগিয়ে যায়। রামিম তাকে দেখে গাড়ির দরজা দেয়। পরীক্ষা কেমন হয়েছে? সিরাত সিটে হেলান দিয়ে বলে, আলহামদুলিল্লাহ, খারাপ না, যতটা ভাবছিলাম। বাকিটা আল্লাহ ভরসা। শুধু শুধু টেনশন করছিস। রামিম পকেট থেকে সিরাতের ফোনটা হাতে দিয়ে বলে, ধর, ভাইয়াকে কল দে। 12টা থেকে কল দিয়ে পাগল বানিয়ে ফেলেছে। কখন যাবি? এখনো বের হচ্ছিস না, রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবে, হ্যান ত্যান। বাসায় যেয়ে দিব। সিরাত বাসায় ফেরার পর থেকে একজন ওকে পাগল করে দিচ্ছে। সবার এক কথা, পরীক্ষা কেমন হয়েছে, হল কেমন গিয়েছে। সারা নিজের ঘরে জানালার কাছে বসে আছে, মনটা তার ভার। আজ সব কিছু ঠিক থাকলে সেও পায়ে হেঁটে পরীক্ষা দিতে যেত, মাহিরাও পরীক্ষা দিত। একদিনে সব এলোমেলো হয়ে গেল। অ্যাক্সিডেন্টের পর যখন বাসা ফিরেছে, তারপর থেকে কোনো ফ্রেন্ডের সাথে যোগাযোগ করেনি। ওরা কল দিয়েছে, দেখতে এসেছে, সারা বিশেষ একটা গুরুত্ব দেয়নি। এতে তার কষ্ট বাড়বে বই, কমবে না। শুক্রবার আজ মাশরাফি আসবে সারা ও সিরাতকে নিতে। মাশরাফির পা ঠিক হয়ে গেছে, তবে বেশি হাঁটলে বা পায়ে বেশি প্রেশার পড়লে সেদিন ব্যথা হয় খুব। সারা বেগম সারাকে গুছিয়ে দিয়েছে। সিরাত নিজের ঘরে তৈরি হচ্ছে। ইয়াস ও ইনান মায়ের কাছে ঘ্যান ঘ্যান করছে যাওয়ার জন্য, কিন্তু আতিয়া তাদের যেতে দেবে না।
মাশরাফি সিরাত বারবার বললেও তার একই কথা, আগে দুজন ঝগড়াঝাটি করবে, কাউকে শান্তি দিবে না। সকাল 10টার দিকে তারা বেরিয়ে পড়ে শেখ বাড়ির উদ্দেশ্যে। সিরাত ও মাশরাফি মিলে সারাকে গাড়িতে তুলে টুকটাক কথাবার্তার মধ্য দিয়ে তারা পৌঁছায় শেখ বাড়ি। বাড়ির সদর দরজা পার হতেই মনিরা বেগম এসে জাপটে ধরে সারাকে। সারাকে দেখেই তার টান পড়া ক্ষত আবারও তাজা হয়ে ওঠে। সারা ও সিরাত দুজন মিলে তাকে সামলায়। গল্প গুজবের মধ্য দিয়ে তারা দুপুরের খাওয়া শেষ করে। অ্যাক্সিডেন্টের পর আজ প্রথমবার সারা পা রেখেছে এই বাড়িতে। একা একা চেয়ার ঘুরে দেখছে সব। মাহিরার কবরটা এখনো দেখা হয়নি, সে দেখতে চায়, তবে সিরাত নেই। সে ফুপের সাথে রান্নাঘরে ঘুরতে ঘুরতেই ড্রয়িং রুমে থামে। তখন সিঁড়ি বেয়ে নামছে মাশরাফি। সারাকে দেখে তার কাছে এসে থামে, বলে, এভাবে ঘুরছিস কেন? খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিলে তো পারিস। আজ কতটা ধকল গেছে তোর উপর থেকে। ভাইয়া, রুমে একা একা ভালো লাগছিল না, আপু রান্নাঘরে যেতেও নিষেধ করেছে। তো কি করবি এখন? সারা একটু চুপ থাকে, এরপর অনুরোধের সুরে বলে, ভাইয়া, আমাকে একটু মাহিরার কবরের কাছে নিয়ে যাবেন? এখন? একটু নিয়ে যান, একবারও দেখিনি এখনো পর্যন্ত। মাশরাফি ভাবে, তারপর সারার হুইল চেয়ার ঘুরিয়ে বাগানের দিকে যায়। বাগান পর্যন্ত আসতেই থামতে হয় তাদের। সামনের অংশটুকু উঁচু নিচু আর গাছপালায় ভরা। আর তো যাওয়া যাবে না। মাশরাফির কথা শুনে সারার মুখ ভার হয়ে যায়। কিছু সময় চুপ থাকে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে দূরের কবরটার দিকে। আজ সুস্থ থাকলে সে গিয়ে ঝাঁপিয়ে পড়ত, এমন ভাগ্যও তার চোখ দিয়ে দেখা ছাড়া কিছু করতে পারছে না। মলিন মুখে বলে, আচ্ছা, তাহলে বাসায় নিয়ে চলুন। দেখবি না? আর তো যেতে পারবো না, চোখ দিয়ে দেখেছি, এতেই হবে। মাশরাফির মনটাও খারাপ হয়ে যায়। মেয়েটার সাথে এমন হওয়াটা কি খুব দরকার ছিল? সে নিজের মন মস্তিষ্কের সাথে কিছু সময় লড়ে, তারপর সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে সারাকে রেখে ঘরের ভেতরে যায়, গিয়ে বড় একটা পলিথিন নিয়ে ফিরে আসে। সেটা নিয়ে মাহিরার কবরের সামনে বিছিয়ে দেয়। আবারও ফিরে আসে সারার কাছে, বলে, চল তোকে দেখে নিয়ে আসি। কিভাবে? চেয়ার তো আর যাবে না। লাগবে না। তাহলে? মাশরাফি সারার ঘাড়ে হাত রাখে, হাঁটুর নিচে হাত দিয়ে তুলে নেয় তাকে। সারা তার কাজে হাঁক চুকে যায়। পড়ে যাওয়া থেকে বাঁচতে এক হাতে মাশরাফির গলা আঁকড়ে ধরে। মাশরাফি এনে তাকে মাহিরার কবরের সামনে পেতে রাখা পলিথিনের উপর বসে দেয়। পাশে সেও বসে। সারা একটা দীর্ঘশ্বাস ফেলে এক হাত বাড়িয়ে মাথার দিকের মাটি ছুঁয়ে দেখে। ভেসে ওঠে পুরনো স্মৃতি। চোখ দুটো আস্তে আস্তে ভিজে ওঠে। তার কথা আটকে গেছে, শব্দ বের হচ্ছে না কোনো। মাশরাফি ভাই? দীর্ঘ সময় নীরবতা কাটিয়ে বলে ওঠে। মাশরাফি এত সময় বনের স্মৃতিতে ডুবেছিল। সারার ডাকে সদ্বিত ফিরে ঘুরে সারার দিকে তাকাই। মারা যাওয়ার পর আপনি কি ওকে দেখেছিলেন? মাশরাফির চোখ ছলছল করছে, গলা ভার হয়ে এসেছে। মুখে কোনো জবাব দেয় না, শুধু মাথা নাড়িয়ে না বুঝায়। কেউ আমাকে একটাবার বলেনি ওর কথা। আপনি না বললে কতদিন যে ধোঁয়াশে রাখতো সবাই কে জানে। মাশরাফি সারার কথায় কোনো জবাব দেয় না, তার দৃষ্টি সামনের দিকে। একটা দুর্ঘটনা সব পাল্টে দিয়েছে। আমাদের পরিবারটারা হাসি কেড়ে নিয়েছে, তোকে অচল বানিয়ে রেখেছে। বলতে পারেন কেন এমন হলো আমাদের সাথে? মুরব্বীরা বলে যা হয় ভালোর জন্য হয়। এতে কি ভালো ছিল? কেন হলো আমাদের সাথে এরকম? এই কথার কোনো জবাব নেই তার কাছে। সে নিজেই এই প্রশ্নের উত্তর খুঁজে চলেছে। শান্ত হ, শরীর খারাপ করবে তোর। বাসায় চল, এখানে থাকলে আরো ভেঙে পড়বি। যাব না আমি। কাতর স্বরে বলে, চল, জেদ করিস না। ওর এখানে থাকতে কষ্ট হচ্ছে তাই না মাশরাফি ভাই? আমরা তো সব সময় সব জায়গায় একসাথে থাকতাম, একসাথে যেতাম। তাহলে আজ ওইখানে একা কেন? পাশে তো আমারও থাকার কথা, তাই না? তার স্বরে কাতরতা স্পষ্ট। পাগলামি করিস না, ঘরে চল। প্লিজ থাকি না একটু। মাশরাফি আর তার কথায় কান দেয় না। সে সারাকে তুলে নিয়ে হাঁটা দেয়। সারার চোখের জল বাঁধ ভাঙে। মাশরাফি তাকে সোজা নিয়ে নিচতলায় গেস্ট রুমে যায়। বিছানায় নামিয়ে দিয়ে তার সোজাসুজি ফ্লোরে বসে।
দু হাত হাতের মুঠোয় নিয়ে বলে, কেন হয়েছে? এতে কি ভালো কি মন্দ আমি জানি না, তবে এটা আমাদের ভাগ্যে ছিল তাই হয়েছে। চাইলে তো আর আমরা বদলাতে পারবো না। এখন এসব ভেবে পাগলামি করলে হবে? ও তো আমাদের মাঝে থাকলে পারতো, ওকে কেন নিয়ে গেল? কান্না জড়িত কণ্ঠে বলে, ওর হায়াত অতটুকুই ছিল, তাই হায়াত পুরাতেই চলে গেছে। সারা ও মাশরাফি দুজন দুজনের সাথে কষ্ট ভাগাভাগি করে নেয়। বিধাতার খেলায় তারা কেবল গুটি মাত্র, যে গুটিকে যেভাবে চালানো হবে তাকে সেভাবে চলবে। আয়ু ফুরালে সে বাদ পড়ে এই খেলা থেকে। সেদিন রাত থেকে পরদিন তারা চলে আসে বাড়িতে। সিরাতের পরীক্ষার মাঝে এভাবে ঘুরে বেড়ানো ঠিক না, তাই তারা পরদিনে চলে এসেছে। একে একে পরীক্ষা প্রায় শেষ, আর মাত্র একটা পরীক্ষা বাকি। এরপরে সিরাত মুক্ত। শেষ পরীক্ষাটা দিতে গিয়েছে ইশতিয়াকের সাথে। এতদিন কাজকর্মের জন্য সিরাতের সাথে যেতে পারেনি, আজ ছুটি পেয়েছে তাই চলে এসেছে। একে একে 3 ঘন্টা পরীক্ষা দিয়ে বের হওয়ার পর নিজেকে কেমন স্বাধীন মনে হচ্ছে তার কাছে। এখন বেশ কয়েক মাস শান্তিতে ঘুরবে ফিরবে, কেউ কিছু বলতে পারবে না। বন্ধুরা সবাই মিলে গোল হয়ে বেশ খানিকক্ষণ আড্ডা দিয়ে গেট থেকে বের হয়। একে একে সবাই বিদায় নেয়। আশেপাশে তাকে পরিচিত মুখ খুঁজতে থাকে। হঠাৎই নজরে আসে বহু আকাঙ্ক্ষিত 2টি মুখ। তাদের দেখে সিরাতের মুখের হাসি চওড়া হয়ে ওঠে। নাহিল ছুটে মায়ের কাছে এসে কোমর আঁকড়ে ধরে মুখ গুজে দেয় প্যাটে। অনেক দিন বাদে মামা গন্ধটা পাচ্ছে। গভীর আবেশে তা নিজের মধ্য টেনে নেয়। সিরাতও তার মাথায় মমতার হাত বুলিয়ে দেয়। সিরাত নাহিলকে জড়িয়ে এগিয়ে যায় রওনাফের কাছে। রওনাফ এক দৃষ্টিতে তার দিকেই চেয়েছিল, তার চাহনিতে ছিল ভিন্ন কিছু। সিরাত কাছাকাছি গিয়ে তার এক বাহু জড়িয়ে ধরে। রওনাফও তার অর্ধাঙ্গিনীকে এক হাতে জড়িয়ে ধরে। পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, খারাপ না। যাক, অবশেষে তুমি মুক্ত হলে। একদম। তাহলে চলো বাড়ি যাওয়া যাক। চলেন। সিরাত ও নাহিল গাড়ির পেছনের দরজা খুলে উঠে বসে। নাহিল সিরাতের গা ঘেঁষে বসে আছে। রওনাফ ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। সারা রাস্তায় পেছনের দুজন গল্প করতে করতে বাড়ি ফিরে। বারবার মিররের সেই দৃশ্য দেখে চোখ জোড়ায়। একসাথে 3 জনকে সদর দরজা দিয়ে ঢুকতে দেখে ড্রয়িং রুমে বসা সারা উচ্ছ্বাসে চিৎকার দিয়ে ওঠে। সিরাত হঠাৎ এমন চিৎকারে হক চকিয়ে যায়। সামনে তাকে সারাকে নজরে আসে। এভাবে চিৎকার করে কেউ? ভয় পেয়ে গেছি। সারা সিরাতের কথায় মুখ ভেঙচি কেটে বাড়ির অন্যদের ডাকে। রান্নাঘর থেকে আতিয়া ও মিথিলা বেরিয়ে আসে। আব্বু তোরা কখন আসলি? সোফায় বসা রওনাফ জবাব দেয়, আসছি অনেকক্ষণ। তোমার মেয়েকে আনতে গেলাম, সেখান থেকে মাত্র আসলাম বাড়ি। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, বস। তোদের জন্য ঠান্ডা কিছুর ব্যবস্থা করি। এখন কিছু লাগবে না, তুমি একটু পানি দাও, রুমে গিয়ে ফ্রেশ হব। শরীর ম্যাজ ম্যাজ করছে। মিথিলা তাদের পানি এনে দেয়। খেয়ে লাগেজ নিয়ে নিজের ঘরের দিকে যায়। যাওয়ার আগে সিরাতের উদ্দেশ্যে বলে, রুমে এসো, ফ্রেশ হতে হবে, নাহিলকেও নিয়ে এসো। সিরাত নাহিলকে নিয়ে তার পেছন পেছন ঘরে যায়। লাগেজ থেকে কাপড় বের করে নাহিলের হাতে ধরিয়ে দেয়। নাহিল ওয়াশরুম থেকে বের হলে রওনাফ বলে, বাবা তুমি দাদুর ঘরে গিয়ে রেস্ট নাও। বাবা একটু মাম্মার সাথে থাকি। মাম্মা ফ্রেশ হবে, তুমি যাও। মাম্মা ফ্রেশ হয়ে তোমার কাছে যাবে। বাবার বাধ্য ছেলে নাহিল, তাই আর কথা বাড়ায় না। সে নীরবে ঘর ছেড়ে বেরিয়ে যায়। রওনাফ এগিয়ে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। সিরাত তা দেখে বলে, ওকে পাঠিয়ে দিলেন কেন? শোনোনি কেন পাঠিয়েছি? শুনেছি, তবে এখন তো আপনি যাবেন গোসলে। আপনার তো অনেক সময় লাগে। ততক্ষণ থাকতো আমিও ততটুকু সময় রেস্ট নিতাম। কতদিন পর এসেছে ছেলেটা। গল্প করার অনেক সময় পাবে, এখন গোসল করতে হবে। ধুলাবালিতে গা চিটচিট করছে। আপনার চিট চিট করলে আপনি যান না, আমাকে কেন টানছেন? কারণ তুমিও গোসলে যাবে। আমি পড়ে যাব, আপনি যান এখন। রওনাফ কোনো কথা না বলে কাবার থেকে তার ও সিরাতের কাপড় বের করে বলে, আমি একা না, তুমিও যাবে আমার সাথে। সিরাত তার কথা শুনে আটকে উঠে বলে, মানে? রনফ এগিয়ে সিরাতের খুব কাছে চলে আসে, এক হাতে কোমর জড়িয়ে ধরে মিশিয়ে নেয় দুটি শরীর, বলে,
মানে খুবই সোজা, তুমিও যাবে আমার সাথে গোসলে? সিরাত তার বুকে হাতে দূরে ঠেলতে থাকে, দুজনের মাঝে দূরত্ব সৃষ্টি করতে চায়। রওনাফ ঘুর লাগা চোখে তার দিকে চেয়ে শক্ত করে আঁকড়ে ধরে বলে, এত ছটফট করছো কেন? সিরাত তার কাজ বহাল রেখে বলে, আমি আপনার সাথে যাব না, তো কার সাথে যাবে? কারোর সাথে না, আমি একা একাই গোসল করব। নো পাখি, আমার সাথে গোসল দিবে, এমনকি কাপড় চেঞ্জও করবে। ছি, জঘন্য নোংরা লোক। লাজ শরম কিচ্ছু না থাকতে পারে আপনার মতো আমার আছে। রওনাফ তার কথায় হাসে, বলে, এই জঘন্য লোকের সাথেই তো কত কিছু মিসু করেছো, তখন ছি হয়নি, আর এখন সামান্য গোসল করতে বলাতে নোংরা, নিজের স্বার্থ মিটে গেলেই ছি। ছাড়েন আমাকে, যাব না আমি। তুমি যাবে, সাথে তোমার ঘাড়ও যাবে। তার কথা শেষ করে এক হাতে কাপড় ও অন্য হাতে তাকে ঘাড়ে তুলে নিয়ে হাঁটা দেয় ওয়াশরুমের দিকে। সিরাত সমানে তার পিঠে কিল ঘষে দিচ্ছে। রওনাফ তাকে নিয়ে ওয়াশরুমে ঢুকে দরজা লক করে দিয়ে তাকে শাওয়ারের নিচে দাঁড় করে দেয়। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।